পলাশ খোঁজে, খুঁজুক, তুমি খুঁজো না। রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে হেঁটো না, শুধু আমাকে খোঁজো। আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি। মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রং দেখছি দিগন্তে। যদি বসন্ত তোমাকে ডাকে, ডাকো, তুমি যেও না। আঙুল ছুঁতে ইচ্ছে করলে ছুঁয়ো না, কথা বলো না, শুধু আমাকে ছুঁয়ো। আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি সব ঢেউ, দ্বীপ, দ্বীপপুঞ্জ। গহন অরণ্য হয়েছি, কুয়াশায় সেজেছি কখনো। তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা করো, আমি আবির নিয়ে আসছি, থেকো। শুভ সন্ধ্যা। উদ্যান টিভির পক্ষ থেকে আমি মৌসুমী হক আজকে এক আকাশের তারা ২৮ পর্বে আছি সঞ্চালনার দায়িত্বে। আমাদের আজকের যে পর্বটা, সে পর্বটা আমরা সাজিয়েছি বসন্তে ভালোবাসার কবিতা দিয়ে। বসন্ত এবং ভালোবাসা নিয়ে যেসব শিল্পীরা আমাদের সাথে আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। তার আগে বলে নিচ্ছি স্ক্রিনের সামনে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আমাদের সাথে থাকুন, চমৎকার একটা অনুষ্ঠান উপভোগ করুন। আমরা চলে যাচ্ছি শিল্পীদের সাথে পরিচয় হতে। কানিজ লিপু আবৃত্তি শিল্পী আছেন বাংলাদেশ থেকে। ভূমি কবি এবং আবৃত্তি শিল্পী, উনিও আছেন বাংলাদেশ থেকে। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে ভারত থেকে দোলন চাপা সরকার দিদির আমাদের সাথে যুক্ত হবার কথা। উনি একটা প্রোগ্রামে গিয়ে মানে ওনার ট্রেন 10 ঘন্টা লেট, যার কারণে উনি এখনো আমাদের সাথে জয়েন করতে পারেননি। উনি বলেছেন উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের সাথে জয়েন করতে। তো যদি না পারেন আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের কবিতায়। শুরু করব কানিজ লিপুকে দিয়ে। আপু আসছেন, আপু নিজের সংক্ষিপ্ত পরিচয়টা আপু দিবেন, কারণ উদ্যানে আপু মনে হয় এবারই প্রথম প্রোগ্রাম, কিন্তু ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি মনের খেলা করে। আমার সাথে আপুর পরিচয় আছে। আপু আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে আপনি উদ্যানের সবার সাথে পরিচিত হন। ধন্যবাদ মৌসুমী আপু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কানিজ লিপু। আমি একটি ক্যান্টনমেন্ট কলেজে অধ্যাপনা করছি, সেই সাথে শখের বশে আবৃত্তি করি। পাশাপাশি দেখা যায় আমার নিজের একটা পেজ আছে, সেখানেও আমি মাঝে মাঝে আবৃত্তির চেষ্টা করি আর কি। আর উদ্যান টেলিভিশনের সাথে এটা আমার প্রথম প্রোগ্রাম। তাদেরকে শুরুতেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমার সাথে আছেন কুশল দা, আরেকজন সংযুক্ত হওয়ার কথা ছিল, আশা করছি উনি জয়েন করবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা যারা আমাদের সাথে আছেন। আমাদের চেষ্টা থাকবে সুন্দরভাবে উপস্থাপনের, সাথে থাকবেন। আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ। আপু আপনার কবিতা শুরু করুন, মানে আপনার প্রথম কবিতা আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যেহেতু আমাদের বিষয় হচ্ছে বসন্ত, বসন্ত এবং ভালোবাসা দুটো শব্দ কেবল একে অপরের পরিপূরক নয়, দুটো আসলে আবেগের মাখামাখি। তো ভালোবাসার কবিতা শোনাচ্ছি। প্রথমেই আবৃত্তি করছি মহাদেব সাহার ১ কোটি বছর তোমাকে দেখি না, এই কবিতাটি। ১ কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এ কারার প্রাচীর। ছুটে যাব নাগরাজ্যে, পাতালপুরীতে, কিংবা বোমারু বিমানোরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব।
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে, এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। যেহেতু বসন্তে ভালোবাসার কবিতা, বসন্ত এবং ভালোবাসা দুটো বিষয়ের উপরে আজকে চলবে আমাদের লাইভ। আমরা চলে যাচ্ছি কুশল ভৌমিকের কাছে। কুশল ভৌমিককে নতুন করে উদ্যানে পরিচয় করিয়ে দেবার আমার কিছু নেই। অনেক পরিচিত মুখ কুশল ভৌমিক উদ্যানে। তো আমি জানি যে উদ্যানের যে সকল দর্শকরা আছেন ওনাকে সবাই চিনেন। উনি এই সময়ের আলোচিত কবি এবং অত্যন্ত ভালো বাচিক শিল্পী। আমি বলবো অসাধারণ কণ্ঠ, গড গিফটেড যেটা বলে, এবং উনি চর্চাও করেন অনেক। আমি কুশল ভৌমিকের কাছে চলে যাচ্ছি। আমাদেরকে উনি প্রথমে কি শোনাবেন আমরা দেখি। ধন্যবাদ উদ্যান পরিবারের সবাইকে। যেহেতু আমিও এই পরিবারের একটি অংশ, সুতরাং উদ্যানের সাথে যারা দর্শক হিসেবে রয়েছেন তাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মূলত কবি আমি, টুকটাক লিখি, এবং আবৃত্তি কখনোই কারো কাছে শেখা হয়নি। নিজের শখে, নিজের ভালো লাগা থেকে পাঠ করার চেষ্টা করি। প্রথম যে প্রয়াসটি নেব সেটা নির্মলেন্দু গুণ, তার ক্ষেত মজুরের কাব্য। যেহেতু আপু বলেই দিয়েছে যে আজকে প্রেম এবং বসন্ত এটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে পুরো অনুষ্ঠান জুড়েই। প্রেমের একটি কবিতা, ক্ষেত মজুরের কাব্য। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজেই। হঠাৎ পুলক পবন হৃদয় পুষ্পিত হলো লাজে। ফিরিয়া দেখিল বধূটি তাহার পেছনে জলের পরে বসে আছে, যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লাল শানকিটি জরির আঁচলে বাঁধা, আজ নিশ্চয়ই মরিচি রসুনে বেনুন হয়েছে রাধা। কৃষক তখন মরাল বাঁশের মুগুর ফেলিয়া দিয়া, কামুক আখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূরি হিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ, বধূর মাঝেতে কৃষক তখন পাইল মনের খোঁজ। মেঘ দিল ছায়া, বন সঙ্গমে পুরিল বধূর আশা, মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বর্গা চাষা। শব্দটি তার বক্ষে বিধিল ঠিক বর্ষার মতো, এই জমিটুকুন আমার হইলে কার কি বা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, আচ্ছা ফুলির বাপ, আমাকে একটু জমিন হবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে, আমাগো জমিন হইব যেদিন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে, স্বামীর কথায় চোখ দুটি তার সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী, আইনের চাকা আমারে দেখাও, সে চাকা ঘুরামো আমি। কৃষক তখন রুদ্রবধূর জড়ালো চরণ দুটি, পাত নয় যেন অন্ধের হাতে লঙর খানারে রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয়ে ঘায়ে, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরিয়ে বধূটি কহিল,
করো কি ছাড়ো, মানসে দেখলে জমি তো দেবে না, দুর্নাম দেবে আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি, হাসিয়া কহিল, ভূমিহীন কই, আমার জমিন তুমি। আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করিছে খেলা, মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ, একদম মানে ব্যতিক্রমী একটা কবিতা। কারণ আমরা তো এমনি যারা আবৃত্তি করি তো নর্মাল যে কথাগুলো সেগুলো তো বলাই যায়, কিন্তু যখন গ্রামের একটা লোকাল ভাষা যখন উঠে আসে ওইটা আসলে কণ্ঠে ধারণ করা অনেক কষ্ট। খুব চমৎকার, বরাবরের মতোই কুশল। অসম্ভব ভালো লেগেছে। আমি কিছু মন্তব্য নিয়ে আসছি। সাহার আলী লিখেছেন, চমৎকার কণ্ঠ, আবৃত্তিটা খুব মিষ্টি লাগলো। সাহার আলী আবার লিখেছেন, এটি দারুণ লাগলো। হালিমা রিমা লিখেছেন, কানিজ ম্যাম। সাবিতা দাস সুতার লিখেছেন, কনগ্রাটস। নাসরিন সুলতানা লিখেছেন, ম্যাম অ্যান্ড স্যার খুবই চমৎকার হয়েছে। উদ্যান সম্পাদক তৌফিক জহুর লিখেছেন, দারুণ আবৃত্তি, কুশল ভৌমিক। যারা আছেন সঙ্গে থাকুন। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলে নিচ্ছি। আমি বুঝতে পারলাম যে এখানে আমরা তিনজনই শিক্ষক রয়েছি। যখন আর কি এরা ম্যাম স্যার বলছেন তখন আমি চিন্তা করলাম তিনজনই আমরা এখন যারা তিনজন স্ক্রিনে আছে তিনজনই শিক্ষক, এবং তিনজনই আবৃত্তি করি শখে, নয় আমাদের এটা পেশা নয়। ভালো লাগে, ভালোবাসা থেকে আমরা আবৃত্তিটা করি। তো আমি এবার আমার কবিতায় চলে যাচ্ছি। বসন্ত এবং ভালোবাসা যেহেতু টপিকটা আমি দিয়েছি, তো আমি রামচন্দ্র পালের একটা কবিতায় চলে যাচ্ছি, রং ওড়াবো। এই বসন্তে এবারে খুব মহুয়া খেয়ে মাতাল হব। স্বর্গে যেতে না পারি তো উল্টো দিকে পাতাল যাব। মরার পরে নতুন জন্মে একটা পলাশ বৃক্ষ হব। বুক ফাটিয়ে আগুন জেলে সবাইকে জ্বালিয়ে দেব। জ্বলবে তুমি, জ্বলবো আমি, জ্বলতে জ্বলতে মহুয়া মাতাল। শুকনো পাতায় মরা ডালে জ্বলবে পুরো বসন্তকাল। মোড়ের মাথায় দাঁড়িয়ে থেকে এক একজনকে ধরে ধরে রঙের আবির মাখিয়ে দেব আচ্ছা করে, আচ্ছা করে। ওলট পালট করব এমন এই বসন্তে দোলের দিনে, উড়িয়ে দেব, পুড়িয়ে দেব, মন্দ ভালো আর ভাবিনে। তোমায় নিয়ে জবরদস্তি যাচ্ছে তাই সব কাণ্ড করে, কি কি যে সব করব তোমায় আগুন খেয়ে নেশার ঘোরে। মাথার মধ্যে আগুন জ্বলবে, আগুন নাচবে পলাশ বনে, বেপরোয়া আমি তখন আগুন রঙের আলিঙ্গনে। জাপটে তোমার বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে নিংড়ে পিষে গুড়িয়ে দেব। বল এখনো তাও দিবি নে? সবাই যখন বলবে, ওরে এবার পাগল খেপেছে রে, আমি তখন শীর্ণ একা দাঁড়িয়ে আছি পথের মোড়ে। বসন্তরা আসবে যাবে, বুক ফাটিয়ে ফোটাবে ফুল, আবির হয়ে উড়ব আমি, মাখবে তোমার দুরন্ত চুল। অনন্ত সব ইচ্ছে নিয়ে একদিন ঠিক মরেও যাব, তার আগে শেষবারের মতো এই বসন্তে রং ওড়াবো। তার আগে শেষবারের মতো এই বসন্তে রং ওড়াবো। ধন্যবাদ। আমার ভালো লাগছে এটা যে আমি আসলে উদ্যানে আমার এক আকাশের তারা সঞ্চালনা আজকে দ্বিতীয়বার। আমি আমাদের গল্পঘর একটা পেজ আছে, ওখানে আমি
গীতিও কাব্য লাইভে সঞ্চালনা করি, ওটাতে কুশল আমার সাথে একবার আমি ডেকেছিলাম, এসেছিল ও। তো মোটামুটি গল্প ঘরে পরিচিত মুখ। এখানে আমি আসলে গেস্ট হিসাবে এসেছি, এখন সঞ্চালনা করছি এক আকাশের তারা। তো আজকে আমরা শুধুমাত্র এই কবিতা নয়, আজকে আমরা কিছু গল্প, যেমন তিনজনই যেহেতু শিক্ষক, অনেক গল্প আছে, তো গল্প শেয়ার হবে। তার আগে আমরা আবার কানিজ আপুর কাছে চলে যাচ্ছি। আপু, এবার আমাদের জন্য কি নিয়ে আসছেন? ধন্যবাদ মৌসুমী আপু। আপনার সাথে স্ক্রিন শেয়ার করেছি, কবিতা শোনা হয়েছে। কুশলদার সাথে এবারই প্রথম। কুশলদার লেখার ভক্ত আমি। এখন কুশলদার আবৃত্তিও শুনেছি, এখন শুধু লেখা নয়, আবৃত্তিরও ভক্ত হয়ে যাচ্ছি। ধন্যবাদ কুশলদা। এবারে আমি এই প্রজন্মের একজন লেখকের কবিতা আবৃত্তি করব, সালমান হাবিবের লেখা সময়ের ব্যাপ্তিকাল। এটি কথোপকথনের মতো একটি কবিতা, যদিও বক্তব্য একজনের। শুরু করছি। সময়ের ব্যাপ্তিকাল। আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন? এই ধরুন, রাতে খেয়েছেন কিনা? বৃষ্টি এলে পায়ে হাঁটা পথে এখনো পানি জমে কিনা? আমার কথা বলছেন, ভালো আছে কিনা? ডাক্তারের ভাষ্য মতে জানি না, বহুদিন ওই পথে হাঁটা হয় না। তবে আমি বলি ভালো আছি, কারণ সেবার ফেরার পরপরই আমি বাক্যটা মুখস্থ করে নিয়েছিলাম। জেনেছিলাম কেমন আছো জানতে চাইলে এর উত্তরে ভালো আছি বলতে হয়। অথচ দেখুন, ইতোপূর্বে আপনার কেমন আছো এর উত্তরে আমি ভালোবাসি বলতাম। আচ্ছা, আমাদের সম্বোধনটা ঠিক কি ছিল? তুই, তুমি, নাকি আপনি? আমি বেমালুম ভুলে গেছি। মনে আছে একদিন খুব হেসে বলেছিলেন, আমাদের অনেক দিন দেখা না হোক, আমাদের অনেক দিন কথা না হোক। আমি বললাম, কতদিন? আপনি আকাশে চোখ রেখে কবিতার মতো আউড়ে গিয়ে বললেন, যতটা সময় পেরিয়ে গেলে সম্বোধন ভুলে যায় সম্পর্ক। বিশ্বাস করুন, আমি সেদিন আকাশের দিকে আপনার অমন উদাস চাহনির ভাষা বুঝিনি কবিতার মতো আউড়ে যাওয়া কথার মানে। আচ্ছা, আমাদের সময়ও কি ততটাই পেরিয়ে গেছে, যতটা পেরিয়ে গেলে সম্বোধন ভুলে যায় সম্পর্ক? আমাদের সময় কি ততটাই পেরিয়ে গেছে, যতটা পেরিয়ে গেলে সম্বোধন ভুলে যায় সম্পর্ক? ধন্যবাদ। চমৎকার আপু। মানে ভালো লাগছে যে যদিও টপিকটা দেয়া আছে, তারপরেও আমরা একটু ভিন্ন ভিন্ন হচ্ছে কথোপকথনটা, খুব ভালো লাগলো। চমৎকার করেছে। আমি একটু কমেন্ট নিয়ে আসছি কিছু। সাহার আলী লিখেছেন, এবার কুশল ভৌমিক, কবি কুশল ভৌমিক। প্রথম কবিতাটি একটি ভালো কবিতা, উজ্জ্বল পরিবেশনায়। সরি, একটু কমেন্টটা একটু নিচে চলে গেছে, আমি পরে আর কি পড়ছি। কুশলকে লিখেছিল এটা। সাহার আলী আবার লিখেছেন, ম্যাম চমৎকার পরিবেশন করলেন, দারুণ। মৌ মধুবন্তী লিখেছেন, সবাইকে বসন্ত কবিতা দিবসের শুভেচ্ছা। সাহার আলী লিখেছেন, সঞ্চালনা এবং কবিতা ভালো লাগলো। মৌ মধুবন্তী আবারও লিখেছেন, সুন্দর কবিতা আবৃত্তি। অনন্যা সাহা লিখেছেন, খুব ভালো লাগলো। হালিমা রিমা লিখেছেন, খুব ভালো লাগে কবিতা শুনতে। সাহার আলী আবার লিখেছেন, কানি জাপি, খুব ভালো লাগলো, তীরের মতো বিঁধলো যেন কবিতাটি, সুন্দর পরিবেশনা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, আরো চমৎকার চমৎকার কবিতা শুনুন। এবার আমি চলে যাচ্ছি আমার পরের পরিবেশনায়, বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল। আমি চেষ্টা করছি আবৃত্তি করতে। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠে অবাধ উন্মুক্ত তান, দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে,
চারদিকে সবুজ পাহাড় আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর। সূর্যের চুম্বনে এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল। তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ, দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি, কেমন করে বলি। অসংখ্য ধন্যবাদ। আমরা পরে চলে যাচ্ছি একবারে কুশল ভৌমিকের কবিতায়। আসছেন কুশল ভৌমিক তার কবিতা নিয়ে। ধন্যবাদ নির্মলেন্দু গুণের পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের বাঙালিদের চিরকালীন আশ্রয় রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা, কিছুটা দীর্ঘ বটে, ক্যামেলিয়া। নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পেছনের বেঞ্চিতে। মুখের এক পাশে নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের ওপর কোমল চুলগুলো খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নাম্বার, সেখানে নামা হলো না। এখন থেকে সময়ের হিসেব করে বেরোই। সে হিসেব আমার কাজের সঙ্গে ঠিক মেলে না, প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে। প্রায় হয় দেখা। মনে মনে ভাবি, আর কোনো সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী। নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন। সুকুমার কপাল থেকে চুল ওপরে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ। মনে ভাবি, একটা কোনো ও সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্মটাকে সার্থক করি। রাস্তার মধ্যে কোনো একটা উৎপাত, কোনো এক গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা, বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে, না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়। কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই ওর মাথা থেকে, ঘাড়ে ধরে নামিয়ে দিই রাস্তায়। কোনো ছুতো পাইনি, হাত নিষ্পিস করে। এমন সময় সে একটা মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু। কাছে এসে বললুম, ফেলো চুরুট, ফেলো বলছি। যেন পেলেই না শুনতে। ধোয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে। মুখ থেকে টেনে ফেলে দিলুম চুরুট রাস্তায়। হাতের মুঠো পাকে একবার তাকালো কটমট করে, আর কিছু বললে না, এক লাফে নেমে গেল। বোধহয় আমাকে চেনে, আমার বেশ নাম আছে ফুটবল খেলায়, বেশ একটা চওড়া গোছের নাম। লাল হয়ে উঠল মেয়েটির মুখ। বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার। হাত কাঁপতে লাগলো। কটাক্ষেও তাকালে না বীর পুরুষের দিকে। আপিসের বাবুরা বললে, বেশ করেছেন মশাই। একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায়।
একটা ট্যাক্সি নিয়ে চলে গেল। পরদিন তাকে দেখলুম না, তার পরদিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো। ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই ছিল না। আবার বললুম মনে মনে, আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা। বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ব্যাঙের ঠাট্টার মতো। ঠিক করলুম ভুল শোধরাতে হবে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিং। সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার। ওদের ছোট্ট বাসা, নাম দিয়েছে মতিয়া। রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে, সামনে বরফের পাহাড়। শোনা গেল আসবে না এবার। ফিরবো মনে করছি, এমন সময় আমার এক ভক্তের সাথে দেখা, মোহনলাল। রোগা মানুষটি, লম্বা, চোখে চশমা। দুর্বল পাকযন্ত্র দার্জিলিং এর হাওয়ায় একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু, যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয়। ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি। মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটা জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা। একটি ফুলের গাছ। এই এক উৎপাত। চুপ করে রইলেন। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলেন, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো। আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেন, ক্যামেলিয়া। সহজে বুঝি ওর মন মেলে না। তনুকা কি বুঝলে জানি না, হঠাৎ লজ্জা পেলে, খুশিও হলো। চললেন টপ শুদ্ধ গাছ নিয়ে। দেখা গেল পার্শ্ববর্তিনী হিসেবে সহযাত্রীটি সহজ নয়। একটা দোকামরা গাড়িতে টপটাকে লুকোলুম নাবার ঘরে। থাক এই ভ্রমণ বৃত্তান্ত, বাদ দেয়া যাক আরো মাস কয়েকের বৃত্তান্ত। পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায়। জায়গাটা ছোট, নাম বলতে চাইনি। বায়ু বদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না। কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার, এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠ বিড়ালিদের পাড়ায়। সেখানে নীল পাহাড় দেখা যায় দিগন্তে। অদূরে জল ধারা চলেছে বালির মধ্য দিয়ে। পলাশ বনে তসরের গুটি ধরেছে, মহিষ চড়ছে হর্তকি গাছের তলায়। উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে। বাসা বাড়ি কোথাও নেই, তাই তাঁবু পাতলেম নদীর ধারে। সঙ্গে ছিল না কেউ, কেবল ছিল টবের সেই ক্যাবেলিয়া। কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগেই। হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শাল বাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে। মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে, কিন্তু সে কি চেয়ে দেখে, অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে। সেখানে শিশু গাছের তলায় বই পড়ে। আর আমাকে সে যে চিনেছে তা জানলেম আমাকে লক্ষ্য করে না বলেই। একদিন দেখি নদীর ধারে বালির ওপর চড়ুই ভাতি করছে এরা। ইচ্ছে হলো গিয়ে বলি, আমাকে কি দরকার নেই কিছুতেই? আমি পারি জল তুলে আনতে নদী থেকে, পারি বন থেকে কাঠ আনতে কেটে। আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গোছের ভালুকও কি মেলে না? দেখলেন দলের মধ্যে একজন যুবক, শার্ট পরা, গায়ে রেশমের বিলিতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরুট খাচ্ছে। আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে একটা সেইটে জবার পাপড়ি। পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র। বুঝলেন মুহূর্তেই এই সাঁওতাল পরগনার নির্জন করে আমি অসহ্য, অতিরিক্ত, ধরবে না কোথাও। তখনই চলে যেতেম, কিন্তু বাকি আছে একটা কাজ।
আর দিন কয়েক পরেই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবেই ছুটি। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে, সন্ধ্যার আগে ফিরে এসে টবে দিই জল, আর দেখি কুড়িটা এগুলো কত দূর। সময় হয়েছে আজ, যে আনে আমার রান্নার কাঠ, ডেকেছি সে সাঁওতাল মেয়েটিকে, তার হাতে দিয়ে পাঠাবো শাল পাতার পাত্রে। তাঁবুর মধ্যে বসে পড়ছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেনে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে, কালো গালের উপর আলো করেছে। সে আবার জিজ্ঞেস করলে, ডেকেছিস কেনে? আমি বললুম, এই জন্যেই। তারপর ফিরে এলেম কলকাতায়। অসংখ্য ধন্যবাদ। কুশল, আমার খুব পছন্দের একটা কবিতা। ভয় লাগে করতে, কারণ এত বড়, এটা ধরে রাখাটা অনেক আর কি কষ্ট। কারণ এত বড় নির্বাচন করতে গেলে তখন মনে হয় যে শেষ করতে পারবো কিনা। খুবই ভালো লেগেছে, চমৎকার পরিবেশনা। আমি বোধহয় একটু হিসেবে ভুল করেছিলাম, এই কারণে এবার কানিজ লিপু করার পরে আবারও আমরা কুশলের কাছে যাব, তারপরে আবার আমি আসবো। হ্যাঁ কানিজ না, আপু, চলতে আপনি থাক, আমাদের কাছে সমস্যা নেই, কোনো আড্ডা হোক। সমস্যা নেই। আমি আমি যত কম পড়তে পারি, কারণ কথা বলতে হবে বেশি, অনানুষ্ঠানিক। হ্যাঁ আসলে প্রোগ্রামটা তো আড্ডার মতোই, সুতরাং সমস্যা নেই, আমরা আমাদের মতো করে না সাজিয়ে না, নিলেই হবে। সেটাই সেটাই, হ্যাঁ, কোনো আমরা সমস্যা নেই। কানিজ আপুর কাছে চলে যাচ্ছি। আমি একটু কয়েকটা কমেন্ট নিয়ে আসি, আপু আপনি রেডি হতে থাকেন কোনটা করবেন। আম, জেনিত রিয়াজি লিখেছেন সুন্দর আয়োজন। নীলাদ্রি নীলা আপু লিখেছেন এসে গেছে আপু। ওকে আপু, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। জেনিত রিয়াজি লিখেছেন সাবলীল উপস্থাপনা, অসাধারণ একটি পরিবেশন। ধন্যবাদ। রামপ্রসাদ মুখার্জি লিখেছেন সাহার আলী ভাইয়ের কাছে উদ্যানের কথা জেনেছি, প্রশংসা শুনেছি খুব। আজ এই প্রথমবার সরাসরি প্রসারণ শুনতে শুনতে মনে হচ্ছে উনি একটুও বাড়িয়ে বলেননি। আপনাদের কবিতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক শুভেচ্ছা, আমাদের সাথে থাকুন, আরো চমৎকার চমৎকার কবিতা শুনুন। সাহার আলী লিখেছেন বুদ্ধদেব বসুর এ কবিতাটি আবৃত্তি করার মতো মন ভরে গেল, আহা। সাহার আলী আবার লিখেছেন কুশল ভৌমিকের চমৎকার নির্বাচন ক্যামেলিয়া, রবি ঠাকুরের অসাধারণ কবিতা, অনবদ্য পরিবেশনা, মুগ্ধ হলাম। সাথে থাকুন ভাইয়া। সাহার আলী ভাইয়া সবসময় আমাদের সাথে থাকেন এবং চমৎকার চমৎকার মন্তব্য করেন, এবং আমি বলবো উনি একজন অসম্ভব ভালো শ্রোতা। আপনারা এই শ্রোতা আছেন জন্যই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা পরিবেশন করি। আপনারা সময় করে আমাদের সাথে বসেন, শুনেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে থাকুন। আমরা কানিজ আপুর কাছে চলে যাচ্ছি এবার। ধন্যবাদ আবারও মৌসুমী আপুকে। সেই সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে ক্যামেলিয়া চমৎকার একটি কবিতা। কুশল ভৌমিক এই দীর্ঘ কবিতাটি বেছে নিয়েছেন, আমিও সাহস করতে পারি না। তো কবিতাটা শুনে একটা বিষয় মনে পড়েছে, যেহেতু আমরা গল্প করছি। আমার বাসার নামটা হচ্ছে ক্যামেলিয়া। প্রায়শই আমাকে প্রশ্ন শুনতে হয় ক্যামেলিয়া কার নাম। তখন দারুণ। আমাকে উত্তর দিতে হয় যে আমার আহ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম হচ্ছে ক্যামেলিয়া, সেটা থেকে আমি বাসার নামটি রেখেছি। তো মাঝে মাঝেই দেখা যায় আমার মেয়েও বলে, তো আমার নামটা কেন ক্যামেলিয়া রাখলে না? তাহলে দুটো উত্তর ঠিকঠাক হতো, রবীন্দ্রনাথ এবং মেয়ের নামে রাখা। কিন্তু যাই হোক, রবীন্দ্রনাথকে ভালোবেসে, তার কবিতাকে ভালোবেসে নামটি রাখা। তো এবারে আরেকটি আবৃত্তিতে যাচ্ছি, জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে।
কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। ধন্যবাদ। আপু বলতে হচ্ছে এটাও আমার অসম্ভব প্রিয় একটা কবিতা। এমনিতেই জয় গোস্বামীর কবিতা খুবই পছন্দের, এটাও অনেক পছন্দের একটা কবিতা। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এবার আমরা কুশলের কাছেই চলে যাব, কুশলের কাছ থেকে আরেকটা কবিতা শোনার জন্য। ধন্যবাদ আপু, চমৎকার একটি কবিতা শুনলাম। এইটা গান গেয়ে সেই বিখ্যাত হয়ে গেছে লোপামুদ্রা। অসাধারণ একটি কবিতা। আমি এবার নিজের লেখা একটি কবিতা পড়ব, একটি প্রেমের কবিতা। 21শে নভেম্বর, নিজস্ব একটা স্মৃতি নিয়ে লেখা। না ফোটা কয়েকটি গোলাপ হাতে আমি সেদিন অপেক্ষার উত্তেজনায় থরথর করে কাঁপছিলাম। প্রেমিক নয়, নিজেকে মনে হচ্ছিল প্রাচীন রোমের লুপ্ত প্রায় কোনো মন্দিরের পুরোহিত। অর্ঘ্য নিয়ে বসে আছি দেবী দর্শনের বাসনায়। ফুটতোলা রিকশায় মগজে গেথে যাওয়া সুগন্ধি ছড়াতে ছড়াতে তুমি এলে, যেন দীর্ঘ খরায় ভোগা মাটি বৃষ্টির চুম্বনে হলো সিক্ত। পুরোহিতের মতো হৃদয় প্রদীপ তুলে আমার তো তোমার মুখটি দেখার কথা, অথচ আমি তোমাকে দেখতে পেলাম না। আরতির সময় পূজা মণ্ডপের ধূপদানির ধোয়া যেমন অস্পষ্ট করে দেয় দেবীর মুখ, তেমনি সংকোচ আর লজ্জার অদৃশ্য দেয়াল আমার সামনে। আমার হৃৎপিণ্ড তখন কাঁপছে, আমার চোখ বন্ধ। কৃষ্ণচূড়া গাছটিকে পেছনে ফেলে ধীর পায়ে তুমি এসে দাঁড়ালে, আলতো ছুঁয়ে দিলে চিবুক, বললে কতক্ষণ দাঁড়িয়ে আছো তুমি। মনে হলো একসাথে বেজে উঠলো মোজার্ট আর রবি শঙ্করের সিম্ফনি। পৃথিবীর প্রথম সূর্যোদয়ের মতো সলাজ দৃষ্টিতে আমি তাকালাম তোমার দিকে। উপমার সকল উপাদান পরাজিত করে সে আমার প্রথম দেবী দর্শন। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের এই বিস্ময়কর যুগেও সেই আমাদের প্রথম দেখা, প্রথম স্পর্শ, হাতের পৃষ্ঠায় প্রথম চুম্বন। সেই প্রথম টের পাওয়া যে কোনো পাথর পুরুষও চুম্বনের মাহাত্ম্যে অনায়াসে হতে পারে নান্দনিক পাথর ভাস্কর্য। সেই প্রথম হাতের ভেতর হাত রেখে চৌরঙ্গি থেকে মুক্ত মঞ্চের দিকে হেঁটে যাওয়া, সেই আমার প্রথম জীবন্ত নদী দেখা। এখন আমি বুকের জানালা খুললেই দেখতে পারি আমার জন্য দাঁড়িয়ে আছে নদী। পাল তোলা নৌকো হয়ে আমি ঘুরে বেড়াই নদীটির বুকে, গলুয়ে বসে গাইতে পারি অফুরন্ত জ্যোৎস্নার ধ্রুপদী সঙ্গীত। কিছুই অনন্ত নয় জানি, নয় কিছু চিরস্থায়ী,
নদীর বয়ে চলা ঢেউয়ের নামতা, পাখিদের কলরব। শুধু জানি আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের বুকে জেগে থাকে রোজ নভেম্বর 21-এর স্মৃতি, নভেম্বর 21-এর স্মৃতি। ধন্যবাদ। চমৎকার কুশল। কুশলের কবিতা, মানে কবিতার এক ভক্ত আমি। অনেক কবিতা আমি পড়েছি, দুটো আবৃত্তি করে আমি আর কি আপলোডও দিয়েছি। খুব পছন্দের, ভালো লাগলো। আর আসলে একটা জিনিস আমি যেটা মানে পছন্দ তো এক একজনের এক এক রকম হয়। তো আমার যেটা হয়, আমার মনে হয় যে খুব সহজ কথাটাই আমার কেন যেন ভালো লাগে। মানে অত পেঁচায় টেঁচায় বলার আমার মনে হয় কোনো দরকার নেই। খুব সহজ করে সহজ কথাটা বলাটাই, ওটাই ওটাকে ওই কবিতাই আমার কেন যেন আমাকে টানে বেশি ওটা। আমি জানি না আর কার কেমন পছন্দ, তো এক একজনের এক এক রকম হবে। তো আমি এবার চলে যাচ্ছি রবি ঠাকুরের কবিতায়। কারণ প্রেম বলতে তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আসবেই, কবিগুরু। আমি খনিকা কাব্যগ্রন্থ থেকে চেষ্টা করছি আবৃত্তি করতে এক গায়ে। একটু বলে নেই যে আমি এই কবিতাটি যখন পড়ি, আমার চাচু উনি মারা গেছেন, তো খুব পছন্দ করতেন, কারণ এই কবিতাটা পড়লে ওনার নাকি মনে হতো যে আমাদের নিজের গ্রামের কথা। আসলে আমাদের অরিজিন তো সবারই গ্রামে। কবিতাটা যখন যেই পড়বে আমার মনে হবে এটা তার গ্রামের কথাই বলা হচ্ছে। আমি চেষ্টা করছি করতে এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ। আমি মন্তব্য পড়ছি যে মিথু হান্নান সম্ভবত আপনাদের ছাত্র হবেন। উনি লিখেছেন, আমার প্রিয় দুজন শিক্ষক কুশল ভৌমিক এবং কানিজ লিপু, দুজনের জন্য শুভকামনা, আপনাদের নিকট দোয়া প্রার্থী। আচ্ছা, আমরা চলে যাই কানিজ আপুর কাছে। কানিজ আপু, আমাদেরকে এবার কোন কবিতাটি শোনাবেন? ধন্যবাদ। আর শিক্ষার্থীরা যারা দেখছো, সবার প্রতি আমার শুভকামনা রইল। একটু আগেই মৌসুম আপু বলেছেন যে আসলে রোমান্টিক বিষয় বা প্রেম এবং রবীন্দ্রনাথ দুটো অবিচ্ছেদ্য। তো আমিও এবারে অতি পরিচিত একটি কবিতাই আবৃত্তি করতে চাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের। যদিও কবিতাটি
পুরুষ কণ্ঠেই মনে হয় বেশি ভালো হয়। তারপরও আমার যেহেতু পছন্দের, আমি এটাই বাছাই করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়। আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুই একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। আমি চললেম একা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কানিজ আপু। আমি কিছুদিন আগে গল্প ঘরে একটা লাইভ করছিলাম। তো ওখানে আবৃত্তি শিল্পী ছিলেন ডাক্তার অমিত আহসান। উনি এই কবিতাটি যখন আবৃত্তি করছিলেন, আমি তখন বললাম যে কবিতার যখন কিছুই বুঝি না, মানে কবিতা কি পড়ি শুধু, মানে পড়ি, ভালো লাগে, কিন্তু ভালো লাগে কেন সেটা জানি না, তখন থেকে এই কবিতাটার ভক্ত। এখন পর্যন্ত ওই ভালো লাগার জায়গাটা একটুও কমেনি এই কবিতা থেকে। মানে যখন বুঝতাম না তখনও যেমন লাগতো, এখন বুঝি তখন এখনো তেমনই লাগে। এত অসম্ভব ভালো লাগার একটা কবিতা, মানে কি বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো বাংলা সাহিত্যই অচল। কল্পনাই করা যায় না। আর আমরা যারা লেখালেখি করে, যেমন কুশল লিখে, লেখালেখি তো সবাইকে দিয়ে হয় না। তো আমাকে যদি বলা হয় যে কেন কিছু লিখো না, বাংলায় পড়াশোনা করেছো, যা লিখবো সব তো রবি ঠাকুর লিখে গেছেন, আমরা কি লিখবো। যখন যেটা লিখতে যাই মনে হয় যে উনি তো সব লিখে রেখে গেছেন। মানুষের মনের এত কাছাকাছি আমি কাউকে আসতে দেখিনি। কিভাবে, মানে যা শুনি যা দেখি মনে হচ্ছে সব উনি করে গেছেন, সব লিখে গেছেন। কষ্ট বলেন, মানে হতাশা, দুঃখ, আনন্দ সবকিছুর মধ্যেই রবি ঠাকুর। রবি ঠাকুর ছাড়া আসলে বাংলা সাহিত্য চিন্তাই করা যায় না। আমরা চলে যাচ্ছি কুশলের কাছে পরের কবিতায়। ধন্যবাদ। রবীন্দ্রনাথ চলছে, আমি রবীন্দ্রনাথ থেকে আবার চলে আসি অকাল প্রয়াত কবি আবুল হাসানের কাছে। আমার খুব প্রিয় কবি আবুল হাসান, নির্মলেন্দু গুণের বন্ধু। খুব অল্প বয়সে তিনি চলে গিয়েছেন। তার লেখা একটি কবিতা, ভালোবাসার কবিতা লিখব না। তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসার কবিতা লিখিনি।
আমার ভালোবাসা ছাড়া আর কোনো কবিতাই সফল হয়নি। আমার এক ফোঁটা হাহাকার থেকে 1,00,000 কোটি ভালোবাসার কবিতার জন্ম হয়েছে। আমার একাকিত্বের 1% হাতে নিয়ে তুমি আমার ভালোবাসার মুকুট পরেছ মাথায়। আমাকে শোষণের নামে তৈরি করেছ আত্মরক্ষার মৃন্ময়ী যৌবন। বলো 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 হে ম্লান মেয়ে, এত স্পর্ধা কেন তোমার? ভালোবাসার ঔরসে আমার জন্ম, অহংকার আমার জননী। তুমি আমার কাছে নত জানু হও। তুমি ছাড়া আমি আর কোনো ভূগোল জানি না, আর কোনো ইতিহাস কোথাও পড়িনি। আমার একা থাকার পাশে তোমার একাকার হাহাকার নিয়ে দাঁড়াও। হে মেয়ে, হে ম্লান মেয়ে, তুমি তোমার হাহাকার নিয়ে দাঁড়াও। আমার অপার করুণার মধ্যেও তোমার বিস্মৃতি। তুমি কোন দুঃসাহসে তবে আমার স্বীকৃতি চাও? হে ম্লান মেয়ে, বলো বলো বলো, তুমি কেন আমার স্বীকৃতি চাও? তোমার মূর্খতা ক্ষমার অযোগ্য। পৃথিবীটা পুড়ে যাবে, হেলেনের গ্রিস হবে পুনর্বার আমার কবিতা। এই ভয়ে, প্রতিশোধ স্পৃহায় আজও আমি ভালোবাসার কবিতা লিখিনি। কোনো দিন ভালোবাসার কবিতা লিখি না আমি। হে মেয়ে, হে ম্লান মেয়ে, তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসার কবিতা আমি আর কোনোদিন লিখব না। ধন্যবাদ। চমৎকার কুশলের কবিতা নির্বাচন। আমার খুব ভালো লাগছে যে এক একবার এক একটা মানে জায়গায় আমরা যাচ্ছি, এক একজন কবির নিজের লেখা কবিতা। খুব ভালো লাগছে। আমি এবার চলে যাচ্ছি পূর্ণদীপ্তির কবিতায়। অসম্ভব পছন্দের পূর্ণদীপ। কথোপকথনটা খুব ভালো লাগে, কিন্তু কথোপকথন তো আসলে একা করতে গেলে ওভাবে বিশেষ করে হচ্ছে অনলাইনে খুব একটা সম্ভব হয় না। তো আমি পূর্ণেন্দ্রপতির একটা কবিতায় যাচ্ছি, সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোন, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন খুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। রামপ্রসাদ মুখার্জি আমাদেরকে দেখছেন। উনি প্রথমবারের মতো সম্ভবত উদ্যানে। উনি লিখেছেন, বিশ্ব কবিতা দিবসের উদযাপনে উদ্যানের উদ্যোগ ও উচ্চারণ মুগ্ধ করেছে। অসংখ্য ধন্যবাদ। আপনি মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সেজন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা কানিজ আপুর কাছে চলে যাচ্ছি। আপু আমাদেরকে এবার কি শোনাবেন? ধন্যবাদ। প্রথমেই বলি যে আমাদের হয়তো মিল রয়েছে মনের, সে কারণে কবিতা সিলেকশনও প্রায় মিলে যাচ্ছিল। সেই গল্পটাও আমি রেখেছি, কেন যেন মনে হলো যে এটা রিপিট হয়ে যাবে কিনা। যাই হোক, অন্য কবিতা যাব। সেই সাথে আমি প্রথমে জানতামই না যে কুশল ভৌমিক থাকবেন।
ইতিপূর্বে ওনার কবিতা আমি আবৃত্তি করেছি। তো সিলেকশনে হয়তো আগে জানা থাকলে ওনার কবিতা আমি রাখতাম। বেশ ভালো লাগে, বিশেষ করে ওনার কবিতা পোস্ট করার আগেই থাকে কবিতা শুনুন, হৃদযন্ত্র ভালো থাকবে। আমার কাছে মনে হয় সত্যি কবিতা ভালোবাসুন, হৃদযন্ত্র ভালো থাকবে। এবারে একটু ভিন্নধর্মী একটি কবিতা, আঞ্চলিক ভাষায়। যদিও আমি যখনই করতে যাই, তো আমার বাসার যে দর্শক, ক্ষুদে দর্শক বা শ্রোতা, সবসময় তার কথা, আঞ্চলিক কবিতা তোমার কণ্ঠ ভালো যায় না। তারপরেও আমি এটা আবৃত্তি করার লোক সামলাতে পারছি না। সৈয়দ শামসুল হকের পরাণের গহীন ভিতর ছোট্ট কবিতাটি বাছাই করেছি, চেষ্টা করছি। আমি কার কাছে গিয়া জিগামু, সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরা সই? ঘরের বেসন নিয়া কেন অন্য ধান ক্ষেত রই? অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার যেন জল পিপি, বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে। এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে, এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিবি। মানুষ এমন ভাবে বদলায় যায়, কেন যায়? পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার? সাদের পিনিস কেন রংচটা রোদ্দুরে শুকায়? সিন্দুরমতির মেলা হয় কেন বিরান পাত্থার? মানুষ এমন তয়, একবার পাইবার পরে নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। মানুষ এমন তয়, একবার পাইবার পরে নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। ধন্যবাদ। চমৎকার আপু, অনেকদিন পর কবিতাটি শুনলাম আপনার কণ্ঠে, ভালো লাগলো। আসলে এক একজনের এক এক সাইডে দেখবেন যে ভালো হয়। যেমন গানের ক্ষেত্রে কেউ রবীন্দ্রসঙ্গীত বেছে নেয়, কেউ নজরুলগীতি বেছে নেয়। আমার কাছেও, আমার নিজের কাছেও মনে হয় যে আমারও আঞ্চলিকটা যায় না। কুশল যেভাবে করলো আমি জীবনেও বোধহয় ওভাবে করতে পারবো না, চেষ্টা করতেও ভয় লাগে আর কি। আমরা চলে যাচ্ছি কুশলের কবিতায়। আঞ্চলিক কবিতা যখন চলছে, একটা আঞ্চলিক কবিতায় পরিবেশন করছি ফয়জুল আলম পাপ্পুর উজান সিরিজের প্রথম কবিতাটি। কি বললা? সুন্দর? সুন্দর না ছাই, তুমি শুধু মিছা কথাই কও। আমি কি অতটাই সুন্দর যতটা সারা বেলা ফোটে তোমার মুখে? মনে আছে প্রথম যেদিন তোমার দেখলাম, চক্ষু আছিল থির দুইজনার। কতক্ষণ জানি না, হঠাৎ তুমি পিছনে হাম্বা ডাক শুইনা দিলা আস্ত এক লাফ। পুরুষ মানুষ, হাতি না, ঘোড়া না, বাঘ ভালুক না, ভয় পায় গরুর হাম্বা ডাক। হে নিয়া কত হাসি তামসা সবার। শেষমেশ জায়গির নিলা বাড়ির কাছারি ঘরে। এই আমি খেলতাম লুডু, ষোলো গুটি, তুমি সে খেলা রাজাদের খেলা দাবা। কত শত কঠিন চাল, একেবারে অঙ্ক বইয়ের লাহান। তারপর তালিম দিলা জীবনের চালেও। তোমার মনে আছে প্রথম যেদিন তুমি আমারে সুন্দর বললা, যেদিন বললা ভালোবাসি? লজ্জায় হয়েছিলাম রাঙা। সেই দিন থেকে এই আয়নায় আমার নিত্য সঙ্গী। ফাল্গুনে কিন্না দিছিলা লাল পায়ের ডুরে শাড়ি আর মিহি একখান নাক ছাবি। ফর্সা ছিলাম না, লোকে বলতো কালো মেয়ে। চুলের গোছা ছিল বেসুমার রকম লম্বা, থ্যাবড়া নাকে কোনো ফুলই লাগতো না বালা। আর লম্বায় ছিলাম তোমার কাছাকাছি। চোখ দুটা ছিল কেমন বড় বড়। আসিলাম বেহায়া রকমের বেহুশ, নিজের উপরে আসিল যত রাগ। লাটবাড়ির ইউনিভার্সিটি পড়া শিলার মতো হইডাই বললা এই দুঃখে। সেই দিন দোল পূর্ণিমার সন্ধ্যায় খোপায় ফুল গুইজা দিয়া বললা, বিশ্বাস করো তুমি কালা না, তুমি সুন্দর। এমন দীঘল কালো চুল কয়জন রয় বলতো? পটল ছাড়া চোখ আর মানানসয়ে তুমি অপূর্ব, অপরূপা। হ, আমি তোমার ব্যাবাক কথায় বিশ্বাস করলাম। এমন সুন্দর কইরা
নিজের মতন কইরা যে মানুষ মিছা কইতে পারে তার আর অবিশ্বাস করুম কেমনে? তুমি কও দেহি অবিশ্বাস কেমনে করুম তোমারে? ধন্যবাদ। একটু নেটওয়ার্ক সমস্যা করছিল, ঠিক আছে আমার? হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে এখন। সেটুকু শুনতে পারিনি কুশল। ভালো লাগছিল। হঠাৎ করে আমি বুঝলাম না, নিজে অফ হয়ে গেল। তো আবার আমি ঢুকেছি। অসংখ্য ধন্যবাদ। চমৎকার কবিতায় আমি কিছু মন্তব্য নিয়ে আসছি। পাবন কালিতা লিখেছেন, কবিতায় হৃদয়ের হৃদয়। ওনার লেখা আমি বুঝতে পারছি না, মানে লেখাগুলো কেমন জানি অন্যরকম হচ্ছে। কানিজের এটা কথা। হচ্ছে অসামিয়া ভাষায় লিখেছেন উনি। আচ্ছা, হ্যাঁ, আমি আহ, বুঝতে এর পারছি জন্য না। এরকম হচ্ছে ওই হ্যাঁ, কবিতায় হৃদয় পবা, হৃদয় লই বাবা, হ্যাঁ, গারে হ্যাঁ। ভাবনার সেতু, কবিতা কবি কবিতা পাপপাত্রই দেশ, পরে সিদেশ লিখবে। ভিন্ন দেশ ভ্রমণ, কবিতায় কবির পরিচয়, কবিতায় পরিধি ভাঙে ভূগোল সীমারেখায়, কবিতা মূলত কবির চেতনার জন্ম, কবিতার শীতলতা আচ্ছন্ন কবি, কবিতায় প্রেমিক। এটা বাহ! আসামি ভাষা, আসামিজ ভাষা। আচ্ছা। কানিজের কথামালা লিখেছেন শুভকামনা অফুরান। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমার আমি আজকে আমারটা এটা দিয়ে আমি শেষ করব। আমি আর করব না। এরপরে আপনারা দুজন দিয়ে আমরা আজকের প্রোগ্রামটা আর কি শেষ করে দিব। আমি যাচ্ছি জয় গোস্বামীর কবিতায় মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ তাহলে, মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে। তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম।
ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য, আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সে ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায়, সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলায় সেই হরিণী, কিশোর বেলায় সেই হরিণী। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ পরিবেশনা কানিজাপুর কাছে। কানিজাপুর পরে কুশল ভৌমিকের কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমরা প্রথমে যাচ্ছি কানিজাপুর কাছে। ধন্যবাদ। বিশ্ব কবিতা দিবসে চমৎকার আয়োজনের জন্য আমি আবারও উদ্যান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ পরিবেশনা, যেহেতু বসন্তে ভালোবাসার কবিতা, তবে ভালোবাসা এবং বিরহ এটি যেন সমান্তরালে চলে। এটি বিরহের কবিতা পড়ছি। সচরাচর সবাই যেসব কবিতা বাছাই করে এরকম নয়, নতুন লেখকের নতুন একটি কবিতা প্রথমবারের মতো আবৃত্তি করছি। উমর ফারুকের লেখা চিরায়ত সাপেক্ষীকরণ। বেশ তো আছি তুমিহীন। আগে দিনে 20,000 বার শ্বাস নিতাম, এখন 2টো দীর্ঘশ্বাস বেশি নেই তোমার জন্য। আগে দিনে 1,00,000 বার বুকটা ধকধক করে উঠত, এখন 1,51,121 বার ধকধক করে। বেশ তো আছি তুমিহীন। আগে ভরা পূর্ণিমায় সাগর জল টলমল করত, এখনো করে, শুধু ওতে কফটা বেদনার জল মিশেছে। আগেও অমাবস্যায় পৃথিবীতে আধার নামতো, এখনো নামে, শুধু আমি ঝাপসা দেখি 12 মাস। বেশ তো আছি তুমিহীন। আগেও চাঁদ উঠত, এখনো ওঠে, সমুদ্র তীর আগেও ঢেউ স্নানে কেঁপে উঠত, এখনো ওঠে। আগেও মেঠো ফুল ফুটত, এখনো ফোটে, শুধু সেই সব ঢেউয়েরা এখন বড্ড একা, সেই সব মেঠো ফুলেরা বড্ড নিঃসঙ্গ। বেশ তো আছি তুমিহীন। দমকা হাওয়ায় আগেও আমার বাতায়ন দুলতো, বেলি ফুল দুলতো, বকুল দুলতো, এখনো দোলে, তবে এখন শুধু বিন বাতাসে দোলে আমার স্বপ্ন। আগে মাঝরাতে আমার ঘরে জীবনানন্দ আসতো, এখনো হয়তো আসে অন্য কোথাও। এখন আমার ঘরে আসে মুকুন্দরাম। বেশ তো আছি তুমিহীন। সমাজ রাষ্ট্র তো চলছেই আগের মতো, বিশ্ব রাজনীতি তো চলছেই আগের মতো, বদলায়নি কিচ্ছু। নায়াগ্রা জলপ্রপাত আজও প্রবহমান, থামেনি। উত্তর মেরুর বরফ যার কাছে আমি গলতে শিখেছি, সেও গলছে, থামেনি আজও। শুধু ঠিক নেই তাজমহলের রংটা।
শুধু ঠিক নেই তাজমহলের রংটা বড্ড বিবর্ণ হয়ে গেছে, বড্ড বিবর্ণ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কানিজ আপু। আমি একটা মন্তব্য পাঠ করছি। বিনা লিখেছেন শুভকামনা ম্যাম। রাজিয়া সুলতানা লিখেছেন দারুণ কবিতা এবং আবৃত্তি। শোয়েব রানা লিখেছেন ভালো লাগলো, কানিজকে কবিতা দিবসের শুভেচ্ছা। মানে কেমন করে যেন মিলে গেছে আজকে বিশ্ব কবিতা দিবস। ভালো লাগছে যে একটা বিশেষ দিনে আমরা আর কি আয়োজনটা করেছি। রুহান সেনগুপ্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি লিখেছেন, ওগো দিদি জানাই প্রীতি, কেমন আছেন? ভালো, এমনি করে বিশ্ব দরে যান জ্বালিয়ে আলো মুছিয়ে কালো, আবৃত্তিকে ধরে চলুক দিদি জানিয়ে প্রীতি নিজেকে রোজ গড়ে। ঠাকুর রবি হোক না সবই হোক না তাকে চেনা, নতুন করে তাকেই ধরে মেটাই তার কাছে যে দেনা। উচ্চারণে নিজের মনে আমরা ধ্বনিত হই, দিদির গলায় দিদির বলায় আমরা চলাই রই। রুহান সেনগুপ্ত আজকে অনেক দেরিতে উনি জয়েন করেছেন। উনি সবসময় সুন্দর সুন্দর এরকম ছন্দ মিলিয়ে মন্তব্য করেন, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ রুহান সেনগুপ্ত আপনাকে। বিদ্যুৎ তালুকদার লিখেছেন, সকলকে কবিতা দিবসের শুভেচ্ছা, খুব ভালো লাগলো ম্যাম। রামপ্রসাদ মুখার্জি লিখেছেন, মৌসুমী হক, কুশল ভৌমিক ও কানিজ লিপু সবাই অনবদ্য। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আমরা শেষ কবিতায় চলে যাই কুশল ভৌমিকের কাছে। সবাইকে ধন্যবাদ, কবিতা দিবসের শুভেচ্ছা, এবং মৌসুমী আপু এবং কানিজ আপু দুজনকেই কবিতা দিবসের শুভেচ্ছা। বিশেষ করে শেষ পরিবেশনা নাজিম হিকমতের জেলখানার চিঠি। প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন টন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, ওরা যদি তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে আমি লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়? বিচার সবেমাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে, আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার বাত ধরেছে, ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে, বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উঠতে চায়, জানলা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতোই রমণীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা।
রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে, আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুমটিতে, সেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা। কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি। কিন্তু আর আমি আশায় তুষ্ট নই, আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি নিজেই গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়, তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের ওপর এলানো, আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে, আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে, তোমার সোনালী চোখে উপচে পড়বে হাসি, আমার আর আমাদের পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথাটি আমি তোমাকে বারংবার বলতে চেয়েছি, তা আজও আমি বলিনি। কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি আছো আমার দিকে তাকিয়ে, তোমার আর্দ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল, আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটা কলি, লাঙল চাষা ভুইতে মাটির বুক ফুরে উদ্গত অঙ্গুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আর্দ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরও কি আমি শুনতে পাইনি প্রিয়তমা? ধন্যবাদ। আমাকে এক ঝটকায় 24 বছর আগে নিয়ে গেল কুশল। আমি যখন ইউনিভার্সিটিতে, তখন আমাদের বেশিরভাগ সোলো আবৃত্তিটা করতাম, খুব বেশি না, আমাদের বিন্দু আবৃত্তিটা বেশি থাকতো। তো সেই বিন্দু আবৃত্তি এই জেলখানার চিঠি থেকে যে চমৎকার কিছু মানে লাইন আমার অসম্ভব পছন্দের। তার মধ্যে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, এটা। আর আহ, শুকনো পাতায় গ্রাম দেশে আমি জ্বালিয়েছিলাম আগুন। আমি গত উদ্যানের গত পর্বে যে ভাইয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম, টুকু মজনিউল, ওই ভাইয়ার কাছে আমাদের আর কি স্ক্রিপ্টটা করা। তো ওখানে আমি আর কি একটু শেয়ার করেছিলাম, মানে খুব সুন্দর আর কি কথাগুলো। তো পুরো কবিতাটা আমরা নিইনি, আমরা অংশ বিশেষ আর কি আবৃত্তির জন্য নিয়েছিলাম, কারণ অনেক কবিতা থেকে নেওয়া হতো তো বৃন্দ আবৃত্তিতে, তো একটা কবিতার তো আর পুরোটা নেওয়া হয় না। খুব ভালো লাগলো আজকে পুরোটা, মানে এত বড় কবিতা একটা না করাটা অনেক কষ্ট। আহ অসম্ভব ভালো লাগলো। আর কানিজ লিপু আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি ডেকেছি, আপনি এসেছেন, চমৎকার আবৃত্তি আপনি আমাদেরকে শুনিয়েছেন। আর কুশল তো উদ্যান পরিবারের, ওকে তো আমার ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ও উদ্যানেরই একটা পার্ট। তো সময় পেলে চলে আসে,
অনেক ব্যস্ততা, সবারই ব্যস্ততা, তার মধ্যেও ভালো লাগা ভালোবাসা থেকেই তো আসে। কবিতা মানেই তো ভালোবাসা, ভালোবেসেই আমরা করি। তো আমি কয়েকটা একটু মন্তব্য পড়ছি, দর্শকরা আশা করে থাকেন যে মন্তব্যগুলো লিখলে যেন আমরা একটু পড়ি। রুহান সেনগুপ্ত লিখেছেন, দাদা মানেই নতুন ধারায় নতুন গতি পাওয়া, দাদা মানেই আবৃত্তির খুব কাছেতে যাওয়া, দাদা মানেই কবির লেখায় নতুন আঁকা ছবি, দাদা মানেই তার কণ্ঠে বিরাজ করেন কবি, দাদা মানেই আজ কবিতার বিশ্ব দিবস জানি, দাদা মানেই কবির ধরায় দাদার গলাখানি, দাদা মানেই ষষ্ঠ ঋতু এবং শ্রাবণ ফাগুন, দাদা মানেই শান্ত গলা, দাদা মানেই আগুন। রুহান সেনগুপ্ত সবসময় এত সুন্দর সুন্দর ছন্দ দিয়ে লিখেন। বিশেষ করে আমি দেখেছি দেবনিষ্ঠা যখন আসে, দেবনিষ্ঠার মানে মন্তব্যগুলো হয় আরো অসাধারণ। অসংখ্য ধন্যবাদ রুহান সেনগুপ্ত। আহ রামপ্রসাদ মুখার্জি লিখেছেন, অসাধারণ ভাবে শেষ করলেন কুশল। আমিও বলবো এটা আসলেই শেষটা আমার অসাধারণ হয়েছে আর কি। খুব চমৎকার করে অনুষ্ঠানটা আমরা শেষ করেছি। বিদ্যুৎ তালুকদার লিখেছেন, কুশল দাদা মুগ্ধ হলাম, যেমন কণ্ঠ তেমন আবৃত্তি শৈলী। ধন্যবাদ। মার্জিনা কাজল লাভলি লিখেছেন, কানিজ বন্ধু, কানিজ আমার বন্ধু। আচ্ছা, কানিজাপুর বন্ধু সম্ভবত, উনি আপনার কবিতা শুনছেন। তো এখন আমি বলি, আপনার কুশলকে আমি কোনো ধন্যবাদের মধ্যে যাচ্ছি না। কানিজ লিপু আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন। আশা করছি আবার কোনো না কোনো এক সময় কোনো স্ক্রিনে হয়তো আবার আমাদের দেখা হবে, কারণ প্রযুক্তি আমাদেরকে অনেক কাছে এনে দিয়েছে। শুধু প্রযুক্তি বলবো না, করোনা আমাদেরকে অনেক কাছে এনে দিয়েছে, যেটা আগে ছিল না। কোথাও আবার দেখা হবে। আর যেসব দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন, সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, আমি জানি যে অনেক ব্যস্ততার ভিড়ে আপনারা আসেন, দেখেন। আপনারা যখন মন্তব্য করেন তখন আমরা আসলে খুব বেশি আবেগতাড়িত হই যে না, মানুষ আমাদেরকে শোনে, আমাদের জন্য বসে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব কবিতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে উদ্যানের এক আকাশের তারা অনুষ্ঠান। আবার দেখা হবে। আহ যেহেতু সামনে রমজান মাস, আপাতত আমাদের এই প্রোগ্রামটা রমজান মাস উপলক্ষে বন্ধ থাকবে। ঈদের পরে আমাদের সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।